ডেলিভারির পরে যখন আমার জ্ঞান ফিরে, তখন আমার শাশুড়ি মা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আল্লাহর রহমতে তোর একটা ফুটফুটে মেয়ে হয়েছে রে মা। আমি এই কথা শুনে মুচকি হেসে দিলাম। পাশ থেকে আমার ননদ বাবুকে কোলে নিয়ে বলল, ভাবি দেখো কেমন ডেব ডেব করে আমার দিকে তাকিয়ে আছে, একেবারে দেখতে যেন ভাইয়ার মতোই হয়েছে। তখন আমার শাশুড়ি মা আমার ননদকে ধমক দিয়ে বলল, বেশি কথা না বলে বাচ্চাটাকে তোর ভাবির কাছে দে, ও ওর মেয়েটাকে একটু ছুঁয়ে দেখুক। আমার কান দিয়ে তখন এসব কথা যাচ্ছে না। আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি দরজার দিকে, কাঙ্ক্ষিত মানুষটাকে দেখার জন্য। কিন্তু দরজার দিকে তাকিয়ে দেখলাম আমার ভাইয়া এসে হাজির। ভাইয়াকে দেখে আমি কান্না করে দিলাম যে নিজের সন্তানটাকেও দেখতে আসলো না। আমাকে না হয় সে ভালোবাসেনি, তার জন্য কি সে তার মেয়েকেও দেখতে আসবে না? এসব কথা ভাবতে ভাবতে ভাইয়ের দিকে তাকিয়ে আমি ফুপিয়ে ফুপিয়ে কান্না করে দিলাম। ভাইয়া আমার হাত ধরে বলল যে আমাকে মাফ করে দিস বোন, আমি ভুল মানুষের হাতে তোকে তুলে দিয়েছিলাম। এই নিয়ে হাজারবার কল করেছিলাম তোর স্বামীকে, কিন্তু সে কলটা একবারের জন্য রিসিভ করেনি। আমি শুধুমাত্র তোর শাশুড়ি মায়ের কথায় ওদের সাথে আত্মীয়তা করে তোর জীবনটাকে নষ্ট করে দিলাম। আমার শাশুড়ি মা তখন শব্দহীন কান্না করছে। আমার শাশুড়ি তখন আমার ননদকে বলল যে অনেক হয়েছে, এবার তুই তোর ভাইকে ফোন কর। এই মেয়েটার জন্য ও ওর বউকে অবহেলা করতে পারে না। আমার ননদ দুইবার কল করে আমার স্বামীর নাম্বারে, কিন্তু সে কেটে দিয়েছে, ফোন রিসিভই করছে না। আমার শাশুড়ি মা তখন আমার হাত ধরে বলল, মারে পারলে এই বুড়ো মানুষটাকে তুই মাফ করে দিস। নিজের ছেলের ছন্ন ছাড়া জীবন কোনো মাই মেনে নিবে না। ওর সুখের কথা চিন্তা করে আমি তোকে বউ করে নিয়ে এসেছিলাম। আমি বুঝতে পারিনি যে আমার ছেলে কখনোই তার অতীত থেকে বের হতে পারবে না। তুই তোর মেয়েটাকে নিয়ে তোর ভাইয়ের সাথে তোর নিজের বাড়িতে চলে যা। এই কথা বলেই হসপিটাল থেকে বের হয়ে গেল আমার শাশুড়ি। আমার ননদ আর শাশুড়ি বাড়িতে পৌঁছে গিয়ে দেখলো আমার স্বামী ড্রয়িং রুমের সোফায় শুয়ে আছে। আমার শাশুড়ি তখন আমার স্বামীকে দেখে কোনো কিছু না ভেবে গিয়েই তাকে ঠাস ঠাস করে চড় দিল। আমার স্বামী অবাক হয়ে তখন তার মায়ের দিকে তাকিয়ে আছে। যেই মেয়েটাকে এত ভালোবাসার পরেও বিয়ে করে 3 দিনের মাথায় অন্য ছেলের হাত ধরে চলে গিয়েছে, তার জন্য তুই নিজের জীবনটা নষ্ট করছিস, বাড়ির সবাইকেই কষ্ট দিচ্ছিস। আর যেই মেয়েটা তোর একটু ভালোবাসা পাওয়ার জন্য দিনের পর দিন হাজার অবহেলা পাওয়ার পরেও মাটি কামড়ে পড়েছিল এই বাড়িতে, তার কোনো দামই নেই তোর কাছে। হাসপাতালে অন্তত নিজের নবজাতক মেয়েটাকেও একটিবারের জন্য দেখতে যেতে পারতিস। আমি তোর কথা চিন্তা করে ওই নিষ্পাপ মেয়েটার জীবনটাই নষ্ট করে দিলাম। তোর অতীত যদি তোর কাছে এতটাই গুরুত্বপূর্ণ হতো, তাহলে আরেকটা নতুন প্রাণ কেন তুই দুনিয়াতে আনলি? মনে রাখিস, হাতের 5টা আঙ্গুল কিন্তু সমান না। আমার স্বামী তখন কোনো কথা না বলেই চুপচাপ দাঁড়িয়ে আছে। পাশ থেকে আমার ননদ তখন বলল, ভাইয়া তুমি আমার থেকে অনেক বড়, তোমার দিকে তাকিয়ে আমি কখনো কথা বলতাম না, কিন্তু আজ বাধ্য হচ্ছি ভাইয়া তোমাকে কথাগুলো বলতে। দাঁত থাকতে দাঁতের মর্মটাকে বুঝতে হয়, দাঁত পড়ে গেলে সেই দাঁত স্বর্ণ দিয়ে বাঁধালেও কোনো লাভ হবে না। এখনো সময় আছে, নিজের সুখের খনিকে হাতছাড়া করো না। এই কথা বলেই আমার শাশুড়ি আর ননদ তাদের রুমে চলে গেল। নিজের মেয়ে হয়েছে শুনে আমার স্বামী মুচকি হাসলো। আমার স্বামীর বাচ্চা কাচ্চা খুবই পছন্দ। আমার স্বামী আমার আগে ভালোবেসে একটা মেয়েকে বিয়ে করেছিল। আমার স্বামীকে ঘুমের মধ্যে রেখে আরেকজনের হাত ধরে পালিয়ে গিয়েছিল সেই মেয়ে। এরপরে আমার স্বামী সেই মেয়েকে অনেক খোঁজার চেষ্টা করেছিল, কিন্তু তার কোনো খোঁজ পায়নি। 7 মাস পর আমার স্বামীকে ডিভোর্স লেটার পাঠিয়েছে। সেই মেয়ের কথা ছিল আমার স্বামীর নাকি টাকা পয়সা নেই। তখন তার বড়লোক একটা ছেলের সাথে পরিচয় হয়, তারপর ওই ছেলের হাত ধরে পালিয়ে যায়। এরপর কোনো মেয়ের প্রতি ভালোবাসা বিশ্বাস আমার স্বামীর উঠে গিয়েছিল। তার কাছে মেয়ে মানুষ মানেই অর্থলোভী। তার মনের ইচ্ছাটা মরে গিয়েছিল। শুধুমাত্র তার মা ও বোনের কথা চিন্তা করে আমাকে বিয়ে করেছিল। এরপর বিয়ের কয়েক মাসের মাথায় আমি জানতে পারি যে আমি প্রেগনেন্ট। ভেবেছিলাম হয়তো বাচ্চাটা হলে সবকিছুই ঠিক হয়ে যাবে। এরপর মেয়ে হওয়ার 2 মাস পর আমি আমার বাবার বাড়িতেই ছিলাম। এভাবেই দেখতে দেখতে 2 মাস কেটে যায়। তাকে একটিবারের জন্য দেখতে আসেনি আমার স্বামী। আমি যখন মেয়েটাকে রুমে বসে খাওয়াচ্ছিলাম, তখন কলিং বেলে শব্দ হলো। বাবা দরজা খুলেই দেখতে পেল যে আমার স্বামী এসেছে। মানুষটাকে খুবই বিধ্বস্ত লাগতেছিল। বাবার সামনে মাথা নিচু করে আছে সে। বাবা আমাকে ডেকে বলল, তোমাকে নিতে এসেছে তোমার স্বামী, তোমার কি মতামত? আমি তখন কাছে এসে বললাম, তুমি যা বলবে তাই হবে। তোমার কথার অবাধ্য কোনোদিনও হইনি বাবা, আর হবও না। 2 মাস পর তোর মেয়ের কথা মনে পড়লো তোর জামাইয়ের। এই হলো সংসারের প্রতি তোর জামাইয়ের ভালোবাসা। বাবা তখন আরো বলল যে তোমার মা যখন তোমাকে পেটে নিয়ে প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছিল, আমি তখন নফল নামাজ পড়ে শুধুমাত্র তোমার মায়ের জন্য দোয়া করতাম, যাতে করে তোমার মায়ের কষ্টটা একটু কমে। তারপর তুমি যখন দুনিয়াতে আসলে, সবার আগে আমি তোমাকে কোলে নিয়েছিলাম। যদি সম্ভব হয় তাহলে তোমাদের মাঝে কথাবার্তা বলে সবকিছুই ঠিকঠাক করে নাও। তোমার স্বামীকে বলো ফ্রেশ হয়ে নিতে, তা না হলে ওর ঠান্ডা লেগে যাবে। যতই হোক ও তো আমার মেয়ের জামাই। মাথা নিচু করে তখন আমার স্বামী ভেতরে ঢুকে গেল। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে মেয়েকে কোলে নিয়ে কি যে কান্না। 20 মিনিট হয়ে গিয়েছে, এখনো মেয়েকে কোল থেকে নামাইনি। তারপর মেয়েকে বিছানায় শুয়ে দিয়ে আমার স্বামী আমার কাছে আসলো। কিছুক্ষণ চুপ থেকে আমার স্বামী আমার হাত দুটি ধরে বলল, তোমার কাছে আমি ক্ষমা চাইবো না, ক্ষমা চাওয়ার মুখও আমার নেই। শুধু বলবো যে আমাকে কি একটা সুযোগ দেওয়া যায় না, শুধুমাত্র একটাই সুযোগ। তখন আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমার সুখের খনি এখানে রেখে আমি মরিচিকার পিছনে ছুটেছি। আমি তোমাদেরকে নিয়ে নতুন করে বাঁচতে চাই। তখন আমি আমার স্বামীর কাছ থেকে দূরে গিয়ে বললাম, প্রেগন্যান্সির সময় প্রতিটা মানুষই তার প্রিয় মানুষটাকে কাছে যায়, তাকে একটু ভরসা দিবে, সাহস দিবে। নির্ঘুম রাত
রাতগুলো তার সঙ্গ দিবে। কিন্তু তখন আমি সেই মানুষটাকে পাশে পাইনি, কিন্তু সে তার অতীত নিয়েই তখন ব্যস্ত ছিল। হসপিটালেও আমি তার অপেক্ষায় ছিলাম, ভেবেছিলাম সে আসবে আর বলবে যে কিচ্ছু হবে না তোমার, আমি আছি তো, তুমি আর তোমার সন্তান সুস্থভাবেই আসবে। কিন্তু তুমি আসোনি। শারীরিক যন্ত্রণার থেকে মানসিক কষ্টটাই আমি বেশি পেয়েছিলাম। আমি সেই দিনগুলি এখন আর চাইলেও ফিরে পাবো না। আমার স্বামী তখন কান্নাকাটি করে বলছিল যে দেখো, তুমি আমাকে একটিবারের জন্য সুযোগ দাও, দেখবে আমি আর কখনোই ভুল করব না। আমি প্রমাণ করে দিব যে আমি পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী আর শ্রেষ্ঠ বাবা হব। আমার মেয়েটার দিকে তাকিয়ে না হয় তুমি আমাকে একটিবারের জন্য সুযোগ দাও। মানুষ তো ভুল করে, তাই ভুল করার জন্য আমাকে না হয় সংসদের জন্য একটা সুযোগ দাও। পরের দিন আমি আমার বাবার থেকে বিদায় নিয়ে চলে গেলাম শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়িতে যাওয়ার পরে শাশুড়ি, ননদ সবাই তো আমার মেয়েকে পেয়ে আত্মহারা। আমার শাশুড়ি তখন আমাকে দেখে বলল যে আমি খুবই খুশি হয়েছি, তুই ফিরে এসেছিস। সবসময় একটা কথা মাথায় রাখবি, দূরত্বেই গুরুত্ব বাড়ে। যদি সে তোকে ভালোবাসে, আমার ছেলে যে তোকে ভালোবাসে সে সেটা আগে বুঝতে পারেনি, আর যখনই দূরত্ব বাড়লো তখনই সে বুঝতে পারলো যে সে তোকে কতটা ভালোবাসে। তখন শাশুড়ি মায়ের সাথে আমি অনেক কথাই বলছিলাম। রাতের বেলা খাবার শেষে মেয়েকে নিয়ে রুমে গেলাম। তখন আমি আমার মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়লাম। মধ্যরাতে আমার স্বামী আমার দিকে আর আমার মেয়ের দিকে তাকিয়ে বলল, তোমরা দুজনেই আমার বেঁচে থাকার কারণ। আমি ভুল করেছি মরিচিকার পিছনে ছুটে, আমি আর কখনোই সেই ভুল পথে পা বাড়াবো না। তোমাদেরকে নিয়েই নতুন জীবনে শুরু করব। এরপর আমার স্বামী আমার মেয়ের পাশে শুয়ে পড়ল। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর লাইফ থেকে নেওয়া, এর সাথে আমার ব্যক্তিগত জীবনের কোনোই মিল নেই। আমাদের সমাজে এমন অনেক পুরুষ আছে যারা কিনা নিজের বউর ভালোবাসার গুরুত্ব বুঝতে পারে না।